নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 5টা লার্জ ক্যাপ স্টক যেগুলোতে আপ টু 61% অবধি পয়সা বানানোর অপরচুনিটি আছে কারেন্ট প্রাইস থেকে। এই সমস্ত স্টকগুলো লার্জ ক্যাপ কোম্পানি স্টক, আর এই সমস্ত কোম্পানিগুলো যে বিজনেসে আছে সেই বিজনেসের ডিমান্ড ফিউচারে খুবই বেশি ইন্ডিয়াতে। বাট ডিসক্লেমার, এটা কোনো বাই বা সেলের রেকমেন্ডেশন ভিডিও নয়, এটা অনলি ফর এডুকেশনাল পারপাস অর এক্সাম্পলের জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমার নিজস্ব ওপিনিয়ন, নিজস্ব মতামত, নিজস্ব অ্যানালাইসিস। এই ভিডিওটাকে পুরো অবশ্যই দেখবেন, নাহলে আপনাদের লসও হতে পারে। আর যদি আপনারা এই ধরনের ইনভেস্টিং এর ওপর, স্টক মার্কেটের ওপর ভিডিও দেখতে চান, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন। থ্যাংক ইউ। সো আজকের প্রথম যে স্টকটা আছে এটা ব্যাংকিং সেক্টর থেকে আছে, কোটাক মাহিন্দ্রা ব্যাংক। এটা এখন ইন্ডিয়ার ফোর্থ লার্জেস্ট প্রাইভেট ব্যাংক আছে অ্যাকর্ডিং টু মার্কেট ক্যাপ। ব্যাংকিং সেক্টরকে আপনি মাদার সেক্টরও বলতে পারেন, কেননা বিনা ব্যাংকিংয়ে কোনো বিজনেসই চালানো পসিবল না। বিকজ সমস্ত বিজনেসের যে ট্রানজ্যাকশন হয় সেটা ব্যাংকের থ্রুতেই আমাদের করতে হয়। সো যদি কোনো কান্ট্রি ইকোনমি গ্রো হয়, বিজনেসেস গ্রো হয়, স্টক মার্কেট গ্রো হয়, তাহলে ব্যাংকিং সেক্টরও গ্রো হবে। আর ইন্ডিয়া এখন এই গ্রোয়িং স্টেজে আছে। সামনের 10 বছর, 20 বছর, 30 বছর ইন্ডিয়ার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি আছে। সো ব্যাংকিং সেক্টর ফিউচারে আরও গ্রো করবে, এই বিষয়ে আমার কোনো রকম ডাউট নেই। বাট এটা আমার নিজস্ব মতামত। আর কোটাক মাহিন্দ্রা ব্যাংক ইন্ডিয়ার ফোর্থ লার্জেস্ট প্রাইভেট ব্যাংক আছে অ্যাকর্ডিং টু মার্কেট ক্যাপ। তো বিজনেস ওয়াইজ এতে তো কোনো রকম প্রবলেম নেই, ফিউচারে এটা আরও গ্রো করবে। নাও আমরা এবার এর ফাইন্যান্সিয়াল দেখব। যদি আমরা কোয়ার্টারলি রেজাল্ট দেখি, তাহলে কোয়ার্টারলি যে রেভিনিউ আছে এই ব্যাংকের 7,900 আশপাশে ছিল, যেখান থেকে এখন 15,000-এরও বেশি হয়ে গেছে। লাস্ট 12 কোয়ার্টারের যে ডেটা আছে তাতে হাইয়েস্ট এবার রেভিনিউ আছে। সেম ওয়েতে এর নেট প্রফিটও লাস্ট 12 কোয়ার্টারে হাইয়েস্ট এবার আছে। গ্রোস এনপিআই এই ব্যাংকের লাস্ট 12 কোয়ার্টারে লোয়েস্ট এভার গ্রোস এনপিএ, অ্যান্ড সেম এর যে নেট এনপিএ সেটাও লাস্ট 12 কোয়ার্টারে লোয়েস্ট এভার নেট এনপিএ। তো এই সমস্ত জিনিসগুলো ইন্ডিকেট করছে যে ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল সেটা খুবই ভালো আছে। নেক্সট আমরা যদি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখি, তো এতেও আমরা দেখতে পাচ্ছি রেভিনিউ যেটা আছে এটা লাস্ট 12 ইয়ার্সের যে ডেটা আছে তাতে হাইয়েস্ট এবার রেভিনিউ আছে, অ্যান্ড সেমভাবে এর যে লাস্ট 12 ইয়ার্সের নেট প্রফিট আছে সেটাও হাইয়েস্ট এবার আছে। এই ব্যাংকের আরওই এখন আছে 16.3। ব্যাংকিং সেক্টর বা ফাইন্যান্স সেক্টরে আরওই একটা খুব ইম্পর্টেন্ট একটা রেশিও, এটা 10-এর ওপর হলে সেটাকে ভালো বলা হয়। আর এই ব্যাংকের এখন আছে 16.3। নেক্সট আমরা যদি এর শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই, তো প্রোমোটারের কাছে 26% স্টেক আছে, এফআইআই এর কাছে 37.59 স্টেক আছে, ডিআইআই এর কাছে 23.40 স্টেক আছে, আর পাবলিকের কাছে আছে 13.11%। 87% স্টেক বিগ প্লেয়ারের কাছে আছে। নেক্সট যদি আমরা এর পি দেখি, ইন্ডাস্ট্রি পি আছে 12.7, আর এই ব্যাংকের পি আছে 18.6, কিছুটা বেশি আছে। আদার্স লার্জ ক্যাপ যে প্রাইভেট ব্যাংক আছে যারা এর কম্পিটিটর, আমরা যদি তাদের সাথে কম্পেয়ার করি, তো এই ব্যাংকের যে পি সেটা রিজনেবল আছে, ঠিকঠাক আছে। এখন কারেন্ট প্রাইস থেকে লাইফ টাইম হাই অবধি এতে 32% পয়সা বানানোর অপরচুনিটি আছে। এতে যদি আমাদের 1.5 বছরও লেগে যায় তাহলেও এটা খুব একটা ভালো রিটার্ন। মনে রাখবেন, স্টক মার্কেটে 99% পিপল 3 বছরের টাইম ফ্রেমে এফডির যে রিটার্ন, অ্যানুয়াল রিটার্ন 6 to 7%, সেটাকেও বিট করতে পারে না। এটা আমার কথা নয়, এটা জিরোধা, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য টপ ব্রোকার, ডিসকাউন্ট ব্রোকার জিরোধার ফাউন্ডার নিতিন কামাত একটা টুইট করেছিল, সেখানে উনি এই কথাটা বলেছিলেন। তো ওনাদের কাছে স্টক মার্কেটের টোটাল ডেটা আছে, তো উনি টুইট করে এটা বলেছিলেন। তাহলে যদি আমরা 32% 1.5 বছরে পাই, তাহলে এটা আমাদের জন্য একটা খুব ভালো রিটার্ন, যেটা এফডির থেকে ডবল। যদি আপনি 15,000 টাকা প্রতি মাসে ইনভেস্ট করেন, আর আপনি যদি 15% সিএজিআর মেনটেন করতে পারেন, তাহলে 15 বছরে আপনার কাছে হয়ে যাবে 1 কোটি টাকা, 30 বছরে আপনার কাছে হয়ে যাবে 10 কোটি টাকা। যদি এই পাওয়ার অফ কম্পাউন্ডিং এর এই জিনিসটাকে আপনি বুঝতে পারেন, তো আপনাকে ফিউচারে রিচ হতে, বড়লোক হতে কেউ আটকাতে পারবে না। এখন এই কোম্পানির স্টক যেখানে ট্রেড করছে, এই সেম জায়গায় 2020-তে এই স্টক ট্রেড করতো। 2020-তে এর রেভিনিউ ছিল 33,000
কোটি, যেটা এখন বেড়ে হয়ে গেছে 56,000, 56,000 কোটি। এর নেট প্রফিট 2020-তে ছিল 8,600 কাছাকাছি অ্যাপ্রক্স, যেটা এখন বেড়ে হয়ে গেছে 18,200, ডবলেরও বেশি। আর স্টক প্রাইস সেম জায়গায় ট্রেড করছে যেখানে 2020-তে ট্রেড করতো। তো এই ব্যাংকের যে প্রবলেম আছে এটা টেম্পোরারি প্রবলেম, এটা কোনো পার্মানেন্ট প্রবলেম নয়। এই ব্যাংকের বিজনেসের ফিউচারে ডিমান্ড আছে। এই ব্যাংক ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট প্রাইভেট ব্যাংক। এর ট্র্যাক রেকর্ড খুবই ভালো, ব্যাংকিং সেক্টরে লিডার আছে। এর যে ফাইন্যান্সিয়াল আছে সেটাও ভালো, হাইয়েস্ট এভার নেট প্রফিট, হাইয়েস্ট এভার রেভিনিউ, লোয়েস্ট এভার এনপিএ। এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি অ্যান্ড কারেন্ট প্রাইস থেকে এখন লাইফ টাইম হাই অব্দি এতে 32% পয়সা বানানোর অপরচুনিটি আছে। তো এটা একটা খুবই ভালো অপরচুনিটি আমাদের জন্য, বাট এটা আমার নিজস্ব মতামত, এটা কোনো রকম বাই বা সেলের রেকমেন্ডেশন একদমই নয়। নেক্সট যে স্টক আছে এটাও ব্যাংকিং সেক্টর থেকেই আছে, ইন্ডাসইন্ড ব্যাংক। ইন্ডাসইন্ড ব্যাংক ইন্ডিয়ার এখন 5th লার্জেস্ট প্রাইভেট ব্যাংক অ্যাকর্ডিং টু মার্কেট ক্যাপ। যদি আমরা এর এখন ফাইন্যান্সিয়াল দেখি তাহলে এরও কোয়ার্টারলি রেজাল্ট যেটা আছে এটা হাইয়েস্ট এভার আছে লাস্ট 12 কোয়ার্টারে, হাইয়েস্ট এভার রেভিনিউ আছে। সেম ভাবে নেট প্রফিটও লাস্ট 12 কোয়ার্টারে হাইয়েস্ট এভার আছে। সেম ইন্ডাসইন্ড ব্যাংকেরও গ্রোস এনপিএ লাস্ট 12 কোয়ার্টারে লোয়েস্ট এভার এনপিএ আছে, গ্রোস এনপিএ, অ্যান্ড নেট এনপিএও লাস্ট 12 কোয়ার্টারে লোয়েস্ট এভার আছে। নেক্সট আমরা যদি এর প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যাই তাহলে এর যে রেভিনিউ এটা হাইয়েস্ট এবার আছে লাস্ট 12 বছরে, যেটা 7,000 কোটি টাকা থেকে 45,000 কোটি টাকা হয়ে গেছে লাস্ট 12 বছরে এর রেভিনিউ। সেম ওয়েতে নেট প্রফিটেও লাস্ট 12 ইয়ার্সে এর হাইয়েস্ট এবার আছে, যেটা 1,000 কোটি থেকে বেড়ে অলমোস্ট 9,000 কোটি হয়ে গেছে, 9 গুণ বেড়ে গেছে। এই ব্যাংকের যে আরওই আছে সেটা 16.4 আছে। নর্মালি ব্যাংকিং আর ফাইন্যান্স সেক্টরে এটা একটা খুব ইম্পর্টেন্ট রেশিও আরওই, যেটা 10-এর উপরে হলে এটাকে ভালো বলা হয়। আর এই ব্যাংকের আছে 16.4। যদি আমরা এর শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই তো আমরা দেখতে পাচ্ছি প্রোমোটারের কাছে 16.40 স্টেক আছে, এফআইআই এর কাছে 40.25 স্টেক আছে, ডিআই এর কাছে 28.09 স্টেক আছে, গভর্নমেন্টের কাছে 0.37 স্টেক আছে, আর পাবলিকের কাছে আছে 14.90, মানে 15%-এরও কম পাবলিকের কাছে আছে। আর 85% বিগ প্লেয়ারের কাছে আছে। এখানে একটা ছোট নেগেটিভ পয়েন্ট আছে, প্রোমোটারের যে হোল্ডিং আছে 16.40 তার 45.5% প্লেজ আছে। মিনস প্রোমোটার তার টোটাল যে স্টেক আছে 16.40 তার 45.5% অলমোস্ট অর্ধেক স্টেক প্লেজ করেছে। মানে হতে পারে এটা প্লেজ করে সে কোনো ডেট নিয়েছে, ধার নিয়েছে। তো এটা একটা ছোট নেগেটিভ পয়েন্ট আছে। এর ইন্ডাস্ট্রি পি আছে 12.7 আর এই স্টকের পি আছে 12.7। বাকি যে এর কম্পিটিটর আছে যারা লার্জ ক্যাপ প্রাইভেট ব্যাংক যেগুলো আছে, তো যদি আমরা এদের সাথে কম্পেয়ার করি, এদের পির সাথে কম্পেয়ার করি, এইচডিএফসির আছে 18.14, আইসিআইসিআই ব্যাংকের আছে 17.88, এক্সিস ব্যাংকের আছে 13.78, কোটাক মাহিন্দ্রা ব্যাংকের আছে 18.60 আর ইন্ডাসইন্ড ব্যাংকের আছে 12.73। মানে বাকি যারা কম্পিটিটর লার্জ ক্যাপ প্রাইভেট ব্যাংক তাদের সবার থেকে এই ব্যাংক এখন সস্তা, এর পি সব থেকে কম, এবং তার সাথে হাইয়েস্ট এভার রেভিনিউ, হাইয়েস্ট এভার নেট প্রফিট, লোয়েস্ট এভার এনপিএ, গ্রোস এনপিএ, লোয়েস্ট এভার নেট এনপিএ। তো ফাইন্যান্সিয়াল ভালো আছে। আর স্টকের যে পি সেটা বাকি যে লার্জ ক্যাপ কোম্পানি আছে, লার্জ ক্যাপ ব্যাংক আছে, প্রাইভেট ব্যাংক, তাদের থেকে সস্তা। কারেন্ট প্রাইস থেকে লাইফ টাইম হাই অবধি এতে এখন 34% পয়সা বানানোর অপরচুনিটি আছে। যদি এতে আমাদের 1.5 বছরও লেগে যায় তাহলেও এটা একটা খুব ভালো রিটার্ন। এখন স্টক যেখানে ট্রেড করছে 2017-তে এই সেম জায়গায় এই স্টক ট্রেড করতো, আর 2017-তে এর রেভিনিউ ছিল 14,400 আশেপাশে, যেটা এখন বেড়ে হয়ে গেছে 45,748, যেটা 3 গুণেরও বেশি। সেম ভাবে এর যে নেট প্রফিট ছিল 2017-তে সেটা ছিল 2,868, যেটা বেড়ে হয়ে গেছে 8,950, এটাও হয়ে গেছে 3 গুণ। আর স্টক প্রাইস সেম জায়গায় ট্রেড করছে যেখানে 2017-তে ট্রেড করতো। নেক্সট যে কোম্পানিটা আছে এটার নাম হচ্ছে এলটিআই মাইন্ডট্রি। এই কোম্পানিটা আইটি সেক্টর থেকে বিলং করে।
আইটি সেক্টরের স্টক আছে। আর আইটির ডিমান্ড আজকের দিনে কতটা বেশি সেটা তো আমরা সবাই জানি। আজকের দিনে সমস্ত কিছু টেকনোলজির উপর বেস করে হয়, সমস্ত কিছু ডিজিটালি হয়। ইভেন যেটাকে আমরা মাদার সেক্টর বলি, ব্যাংকিং সেক্টর, সেই ব্যাংকিং সেক্টরকেও আইটি সেক্টরের উপর ডিপেন্ড করতে হয়। কেননা আজকে সমস্ত ট্রানজ্যাকশান বা সমস্ত ম্যাক্সিমাম কাজ ডিজিটালি করা হয়, আমরা ডিজিটালি করে থাকি। আর এখানে আইটির রোল সব থেকে বেশি। আর ফিউচারে এর ডিমান্ড আরও বাড়বে। আর এলটিআই মাইন্ডট্রি এখন ইন্ডিয়ার 5th লার্জেস্ট আইটি কোম্পানি আছে অ্যাকর্ডিং টু মার্কেট ক্যাপ। আইটি সেক্টরের ওয়ান অফ দ্য লিডার। সো আইটি বিজনেসের ফিউচারে ডিমান্ড আছে, এতে তো আমার কোনো রকমের ডাউট নেই, এটা আমার নিজস্ব মতামত। নেক্সট আমরা যদি এর ফাইন্যান্সিয়াল দেখি, এর যে কোয়ার্টারলি রেভিনিউ আছে এটা লাস্ট 12 কোয়ার্টারে 3rd হাইয়েস্ট এভার আছে, যেটা একটু ডাউন হয়েছে এখন। সেম ভাবে এর নেট প্রফিটও ডাউন হয়ে গেছে, কেন রেভিনিউ ডাউন হয়েছে তো নেট প্রফিটও ডাউন হওয়া স্বাভাবিক। বাট এই সমস্ত কিছু টেম্পোরারি আছে, এগুলো পার্মানেন্ট নয়। কেননা এই বিজনেসের ফিউচারে ডিমান্ড আছে। আর এই কোম্পানি আইটি ফিল্ডের ওয়ান অফ দ্য লিডার আছে, তো ফিউচারে এ গ্রো হওয়া স্বাভাবিক, এটা আমার নিজস্ব মতামত। তো এর যে প্রবলেমগুলো আছে এগুলো টেম্পোরারি প্রবলেম, এগুলো কোনো বড় প্রবলেম না, কোনো পার্মানেন্ট প্রবলেম না। নেক্সট আমরা যদি এর পিএনএল স্টেটমেন্ট দেখি, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, তো এর যে রেভিনিউ আছে লাস্ট 12 ইয়ারে এর রেভিনিউ হাইয়েস্ট এভার আছে, যেটা 9 গুণেরও বেশি রেভিনিউ বেড়ে গেছে লাস্ট 12 ইয়ার্সে। সেমভাবে এর নেট প্রফিটও হাইয়েস্ট এভার আছে, যেটা অলমোস্ট 10 গুণ হয়ে গেছে লাস্ট 12 ইয়ার্সে। এর কাছে রিজার্ভ আছে 1300 থেকে শুরু করে এখন প্রায় 20,000 কোটি টাকা এর রিজার্ভে আছে। এটা একটা ডেট ফ্রি কোম্পানি, যেটা একটা খুবই ভালো সাইন। অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি। এর যে ডেট টু ইকুইটি আসে সেটা 0.10 আছে। ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল কোম্পানিতে যেমন আমরা আরওই দেখছিলাম, তো এতে ROCE দেখা হয়, যেটা খুব একটা ইম্পর্টেন্ট একটা রেশিও। কোনো কোম্পানির ROCE যদি 15 বা তার উপরে হয় তাহলে সেই কোম্পানিকে একটা ভালো কোম্পানি বলা হয়। আর এই কোম্পানির ROCE আছে 32%, যেটা খুবই ভালো। নেক্সট আমরা যদি এর শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই, তো আমরা দেখতে পাচ্ছি প্রমোটারের কাছে 68.60 স্টেক আছে, FII এর কাছে 7.86 স্টেক আছে, DII এর কাছে 13.48 স্টেক আছে, আর পাবলিকের কাছে আছে 9.95%। মানে 90% স্টেক বিগ প্লেয়ারের কাছে আছে, আর 10%-এরও কম পাবলিকের কাছে আছে। এর যে পি আছে, ইন্ডাস্ট্রি পি 29.9 অ্যান্ড স্টকের পি আছে 31.6, সামান্য বেশি আছে ইন্ডাস্ট্রি থেকে, অ্যাভারেজ পি থেকে। এর যে কম্পিটিটররা আছে যারা লার্জ ক্যাপ আইটি কোম্পানি যেগুলো, তো তাদের থেকেও একটু সামান্য পি বেশি আছে এর। তো এটা একটা খুব বেশি বড় ফ্যাক্টর নয় যদি কোম্পানির পারফরমেন্স গ্রো হয় ফিউচারে, যেমনটা আগে করেছে কোম্পানি। আমরা দেখতে পাচ্ছি এই বিজনেসের ফিউচারে ডিমান্ড আছে, আর এই কোম্পানি এই ফিল্ডে ওয়ান অফ দ্য লিডার আছে। তো যদি এর পারফরমেন্স ভালো হয়, এই পিটা খুব একটা বেশি নয় সেই আন্দাজে। এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি, অলরেডি স্টক অনেকটা নিচে চলে এসছে কারেন্ট প্রাইস থেকে। এতে এখন 51% পয়সা বানানোর অপরচুনিটি আছে। তো এই ধরনের কোম্পানি খুব একটা নিচে আসে না, তো এতটা নিচে চলে এসছে, পারফরমেন্সও ভালো আছে। তো এটা আমাদের জন্য একটা খুব ভালো অপরচুনিটি আছে। বাট এর মানে এটা একদমই নয় যে এই কোম্পানির এখান থেকে আর নিচে যাবে না। এটা স্টক মার্কেট আছে, এটা এফডি নয়, তো স্টক আরও নিচে যেতে পারে। বাট শর্ট টাইমের জন্য, লং টাইমে ম্যাক্সিমাম চান্স আছে এই কোম্পানি উপরে যাওয়ার। এটা আমার নিজস্ব মতামত, নিজস্ব ভিউ, এটা কোনো রেকমেন্ডেশন একদমই নয়। তো এখন কারেন্ট প্রাইস থেকে এতে 51% পয়সা বানানোর অপরচুনিটি আছে। যদি এতে আমাদের 2 বছরও লেগে যায় তাহলেও এটা একটা খুব ভালো রিটার্ন। এখন স্টক যেখানে ট্রেড করছে, এখানে 2021-এ স্টক ট্রেড করতো এই সেম লেভেলে। যদি ওই সময় আমরা রেভিনিউ দেখি 2021-এ, তো 12,370-এর কাছাকাছি রেভিনিউ ছিল, যেটা এখন বেড়ে হয়ে গেছে 35,517, মানে 3 গুণ রেভিনিউ বেড়ে গেছে। সেম নেট প্রফিটেও 1938 থেকে এখন 4,585 হয়ে গেছে, অলমোস্ট 3 গুণ নেট প্রফিটও বেড়েছে। বাট স্টক প্রাইস সেম জায়গায় ট্রেড করছে যেখানে 2021-এ স্টক ট্রেড করতো। নেক্সট হচ্ছে উইপ্রো, এটাও আইটি সেক্টরই একটা স্টক। এটা ইন্ডিয়ার এখন 4th লার্জেস্ট আইটি কোম্পানি অ্যাকর্ডিং টু মার্কেট ক্যাপ। 2021-এর ডিসেম্বরের ডেটা অনুযায়ী এই কোম্পানিতে
2,30,000 এমপ্লয়ি কাজ করেন। এটা একটা খুবই পুরনো এবং খুব এক্সপিরিয়েন্স কোম্পানি। এদের খুব ভালো এক্সপিরিয়েন্স আছে। স্টক মার্কেটের বিভিন্ন রকম প্রবলেম এরা ফেস করেছে বহু বছর ধরে। এরা জানে কিভাবে বিজনেস করতে হয়। এই কোম্পানি পাস্টে ইনভেস্টরদের অনেক ভালো পয়সা বানিয়ে দিয়েছে। যদি আমরা এই কোম্পানির ফাইন্যান্সিয়াল দেখি, তো কোয়ার্টারলি রেজাল্ট ওয়াইজ এখন কোম্পানির যে পারফরমেন্স সেটা একটু ডাউন হয়েছে। তো সেই কারণে যেহেতু রেভিনিউ ডাউন হয়েছে, তাই নেট প্রফিটও কিছুটা ডাউন হয়েছে। বাট এই ধরনের কোম্পানির জন্য এটা খুব একটা বড় ফ্যাক্টর নয়। এটা একটা টেম্পোরারি প্রবলেম, পার্মানেন্ট প্রবলেম নয়। আর এটার জন্যই এই কোম্পানি এত ডিসকাউন্টে আমরা পাচ্ছি, নাহলে এই অপরচুনিটি আমরা পেতাম না। এই কোম্পানির যদি আমরা প্রফিট অ্যান্ড লস দেখি, তো লাস্ট 12 ইয়ার্সে এর যে রেভিনিউ এখন সেটা সেকেন্ড হাইয়েস্ট এবার আছে। সেমভাবে এর যে নেট প্রফিট লাস্ট 12 ইয়ার্সে সেটাও সেকেন্ড হাইয়েস্ট এবার নেট প্রফিট। এর ব্যালেন্স শিটে গিয়ে যদি আমরা দেখি, এই কোম্পানির কাছে এখন রিজার্ভ আছে 26,000 থেকে নিয়ে এখন 73,000 এর রিজার্ভে আছে। এটা একটা অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি। এর ডেট টু ইকুইটি রেশিও 0.22। এটাকে আপনি অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি হিসাবেই ধরতে পারেন। এই কোম্পানির যে ROCE আছে এটা 15-র ওপর হলে ভালো হয়। এই কোম্পানির আছে, এটা আছে 17.2। যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই, তো প্রোমোটারের কাছে আছে 72.89%, FII এর কাছে আছে 6.96%, DII এর কাছে আছে 8.28%, আদার্সে 0.11, আর পাবলিকের কাছে আছে 11.76। মানে পাবলিকের কাছে 12%-এরও কম স্টেক আছে। 88% স্টেক বিগ প্লেয়ারের কাছে আছে। এই স্টকের যে এখন পি আছে সেটা হচ্ছে 21.4, আর ইন্ডাস্ট্রি পি আছে 29.9। মেন স্টক এখন অনেকটাই সস্তা আছে। আপনি যদি আদার্স লার্জ ক্যাপ IT কোম্পানি যারা এর কম্পিটিটর আছে তাদের সাথে কম্পেয়ার করেন, তাহলে সেই অনুযায়ীও এর পি এখন অনেকটাই সস্তা। ভ্যালুয়েশন ওয়াইজ কোম্পানি এখন অনেকটাই সস্তা আছে। যেমন TCS এর আছে 29.99, ইনফোসিস এর আছে 23.46, HCL টেকের আছে 23.42, LTI মাইন্ডট্রির আছে 31.59, আর এই যে কোম্পানি উইপ্রো এর আছে 21.52। যেটা এর যে কম্পিটিটররা আছে লার্জ ক্যাপ IT কোম্পানি, তাদের থেকে এর স্টক এখন সস্তা আছে ভ্যালুয়েশন ওয়াইজ। এর যে পি আছে সেটা সব থেকে সস্তা আছে, অনেকটাই সস্তা রয়েছে। বাট এটা আমার নিজস্ব মতামত, এটা কোনো রেকমেন্ডেশন একদমই নয়। কারেন্ট প্রাইস থেকে এতে এখন আমাদের 61% পয়সা বানানোর অপরচুনিটি আছে। যদি এটা আমাদের 2 বছরও লেগে যায়, তাহলেও এটা একটা খুবই ভালো রিটার্ন। এখন এই স্টক যেখানে ট্রেড করছে, 2021-এ সেম জায়গায় এই স্টক ট্রেড করতো। 2021-এ এর রেভিনিউ ছিল অলমোস্ট 62,000, যেটা এখন বেড়ে হয়ে গেছে অলমোস্ট 90,000-এর কাছাকাছি। সেমভাবে এর যে নেট প্রফিট আছে সেটাও 2021-এ 10,800 কাছাকাছি ছিল, যেটা এখন বেড়ে হয়ে গেছে 11,100 কাছাকাছি। আর স্টক এখন সেম জায়গায় ট্রেড করছে যেখানে 2021-এ ট্রেড করতো। নেক্সট অ্যান্ড ফাইনাল স্টক, এটা ইন্স্যুরেন্স সেক্টর থেকে আছে। ইন্ডিয়ার থার্ড লার্জেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি অ্যান্ড এখন ইন্ডিয়ার সব থেকে বড় প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাকর্ডিং টু মার্কেট ক্যাপ। এখন এর মার্কেট ক্যাপ আছে 1,20,000 কোটিরও বেশি। কোম্পানির নাম HDFC লাইফ। সো ইন্স্যুরেন্সের যে বিজনেস আছে ইন্ডিয়াতে, এটা ফিউচারে অনেক বেশি গ্রো করার চান্স আছে। যদি আমরা US এর ডেটা দেখি, প্রতি 1000 জনের মধ্যে 540 জনের কাছে লাইফ ইন্স্যুরেন্স আছে, আর ইন্ডিয়াতে এই সংখ্যাটা প্রতি 1000 জনের মধ্যে মাত্র 28। তো কতটা বড় গ্যাপ আছে আপনি বুঝতে পারছেন। তো ফিউচারে এই বিজনেসে অনেকটা গ্রো হওয়ার চান্স আছে। যত পার ক্যাপিটা ইনকাম ফিউচারে আস্তে আস্তে বাড়বে সবার, ততই সবাই লাইফ ইন্স্যুরেন্স নেবে। তো অটোমেটিক্যালি তখন এই বিজনেসেরও গ্রো হবে। আর HDFC লাইফ ইন্ডিয়ার থার্ড লার্জেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাকর্ডিং টু মার্কেট ক্যাপ অ্যান্ড সব থেকে বড় প্রাইভেট কোম্পানি ইন্স্যুরেন্স কোম্পানিতে ইন্ডিয়ার ইন্স্যুরেন্স বিজনেসের ওয়ান অফ দ্য মেজর প্লেয়ার HDFC ব্র্যান্ডের। তো HDFCর যে ব্র্যান্ড, এর একটা আলাদা ভ্যালু আছে। নেক্সট যদি আমরা এর ফাইন্যান্সিয়াল দেখি, এর যে কোয়ার্টারলি রেজাল্ট আছে তাতে লাস্ট 12 কোয়ার্টারে হাইয়েস্ট এবার রেভিনিউ আছে। সেমভাবে লাস্ট 12 কোয়ার্টারে সেকেন্ড হাইয়েস্ট এবার নেট প্রফিট আছে। নেক্সট আমরা এর যদি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যাই, এর যে রেভিনিউ আছে লাস্ট 12 ইয়ার্সে হাইয়েস্ট এবার রেভিনিউ। লাস্ট 12
ইয়ার্সে হাইয়েস্ট এবার নেট প্রফিট। ব্যালেন্স শিটে যদি আমরা দেখি, এর কাছে রিজার্ভ আছে এখন 12,500 কোটির কাছাকাছি। এটা একটা অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি। এর ডেট টু ইকুইটি রেশিও আছে 0.06, মানে অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি, যেটা একটা খুবই ভালো সাইন। নেক্সট আমরা যদি এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তো প্রোমোটারের কাছে আছে 50.37 স্টেক প্রোমোটারের কাছে আছে। এফআইআই এর কাছে আছে 30%, ডিআইআই এর কাছে আছে 7.93%, আর পাবলিকের কাছে আছে 11.64%। মিনস 88%-এরও বেশি বিগ প্লেয়ারের কাছে আছে। স্টকের পি আছে এখন 78.8, ইন্ডাস্ট্রি পি আছে 41.7, এটা একটু বেশি আছে ইন্ডাস্ট্রি থেকে। আর এর যে আদার্স কম্পিটিটররা আছে লার্জ ক্যাপ ইন্স্যুরেন্স কোম্পানি, তাদের মধ্যে লাইফ ইন্স্যুরেন্স যেটা পাবলিক কোম্পানি, এর আছে 15.96, এসবিআই লাইফের আছে 75.54, আর এইচডিএফসি লাইফ এর আছে 78.80। তো এর যে পি আছে এটা একটু বেশি আছে আদার্স কোম্পানি যারা এর কম্পিটিটর আছে, আর ইন্ডাস্ট্রি পি থেকে একটু বেশি আছে। বাট কোম্পানির বিজনেস ভালো আছে, কোম্পানির ফাইন্যান্সিয়াল হাইয়েস্ট এবার আছে, হাইয়েস্ট এবার রেভিনিউ, হাইয়েস্ট এবার নেট প্রফিট, ডেট ফ্রি কোম্পানি। কারেন্ট প্রাইস থেকে লাইফ টাইম হাই অবধি এতে 36% এখন পয়সা বানানোর অপরচুনিটি আছে। তো যদি এতে আমাদের 1.5 বছরও লেগে যায় তাহলে এটা একটা খুব ভালো রিটার্ন। রিমেম্বার, এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি, অলরেডি এটা অনেকটা নিচে চলে এসছে, এর বিজনেস ভালো আছে, এর ফাইন্যান্সিয়াল হাইয়েস্ট এবার আছে। তো এই ধরনের কোম্পানি খুব একটা নিচে আসার চান্স খুব কমই হয়। বাট এর মানে এটা নয় যে কোম্পানি আর নিচে আসবে না। এটা স্টক মার্কেট আছে, এখানে কোনো গ্যারেন্টি হয় না। তো হতে পারে এটা আরো নিচে আসতে পারে শর্ট টাইমের জন্য, বাট লং টাইমে ম্যাক্সিমাম চান্স আছে এই স্টক উপরেই যাবে। এটা আমার নিজস্ব মতামত। তো অলরেডি এতে 36% পয়সা বানানোর অপরচুনিটি আছে, তো এটা একটা ভালো অপরচুনিটি আছে আমাদের জন্য। এখন এই স্টক যেখানে ট্রেড করছে, এই সেম জায়গায় 2019-এ এই স্টক ট্রেড করতো, যেই সময় এর রেভিনিউ ছিল 38,800, অলমোস্ট 39,000, যেখান থেকে 1 লাখ কোটি এখন পেরিয়ে গেছে এর রেভিনিউ। সেম ভাবে এর যে নেট প্রফিট ছিল সেটা 1278 ছিল, যেটা এখন 1578 হয়ে গেছে, তো এটাও গ্রো করেছে। আর স্টক প্রাইস এখন সেম জায়গায় ট্রেড করছে যেখানে 2019-এ এই স্টক ট্রেড করতো। রেভিনিউ হাইয়েস্ট এবার আছে, নেট প্রফিট হাইয়েস্ট এবার আছে। এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি আছে, ডেট ফ্রি কোম্পানি আছে। কারেন্ট প্রাইস থেকে এতে 36% লাইফ টাইম হাই অবধি পয়সা বানানোর অপরচুনিটি আছে। বাট এগুলো কোনোটাই রেকমেন্ডেশন একদমই নয়, এগুলো আমার নিজস্ব অ্যানালাইসিস, নিজস্ব মতামত, নিজস্ব ভিউ। এটা আমি এক্সাম্পল পারপাস অর এডুকেশনাল পারপাস আপনাদের সাথে শেয়ার করছি। নাও এখন আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। কোম্পানি যতই ভালো হোক, নাম্বার 1, আমাদের ইনভেস্টমেন্টকে ডাইভার্সিফাই করতে হবে। একটা স্টকে আমরা একবারে 3%-এর বেশি ইনভেস্ট করব না। একটা স্টকে আমরা 3% ইনভেস্ট করতে পারি আমাদের টোটাল ক্যাপিটালের। যদি আমাদের কাছে 10 লাখ টাকা থাকে, তার 3% হচ্ছে 30,000 টাকা। তো আমরা একটা কোম্পানিতে 30,000 টাকা ইনভেস্ট করতে পারি। কোম্পানি যত ভালোই হোক, আমরা একটা কোম্পানিতে সব পয়সা ইনভেস্ট করব না, আমরা ডাইভার্সিফাই করব। কেন আমরা জানি না, হতে পারে এখান থেকে 2-3টা কোম্পানি খারাপ পারফরমেন্স করতে পারে, ফিউচারে হতে পারে ব্যাংকরাপসি হয়ে যেতে পারে। তো যদি আমরা ডাইভার্সিফাই করি, বাকি যে কোম্পানিগুলো আছে সেটা আমাদের এই লসটাকে কভার করে দেবে। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট, নাম্বার 2, আফটার বাইং, এই না যে আমরা এখন বাই করার পর স্টক এখান থেকে উপরে চলে যাবে। স্টক উপরেও যেতে পারে, আবার নিচেও চলে আসতে পারে। এটা স্টক মার্কেট, এফডি নয়। কিন্তু যদি স্টক নিচে আসে, তো আমরা লস করে সেল করে দেবো না, তাহলে কিন্তু আমাদের লস হয়ে যাবে। স্টপ লস লাগিয়ে দেওয়া বা লসে নিচে চলে আসলে লস হচ্ছে, আমরা লসে বেরিয়ে গেলাম সেল করে, তাহলে কিন্তু আমাদের লস হয়ে যাবে। আর এই কারণেই 99% লোক কিন্তু স্টক মার্কেটে তাদের পয়সা লস করে। তো আমাদেরকে মাথায় রাখতে হবে এর যে বিজনেস সেটা কিন্তু ভালো, এর বিজনেসের ফিউচারে ডিমান্ড আছে, এর ফাইন্যান্সিয়াল হেলথ খুবই ভালো আছে। তো কোম্পানি যদি নিচে আসে, তো আমরা ভয় পেয়ে লস করে সেল করে দেবো না। এটা স্টক মার্কেটে আপ ডাউন আছে, নিচে আসতে পারে, বাট সেটা শর্ট টাইমে। সমস্ত কিছু যদি ভালো হয়, বিজনেস যদি ভালো হয়, ফাইন্যান্সিয়াল যদি ভালো হয়, তো লং টাইমে কিন্তু এটা উপরেই যাবে। তো যদি আমরা লসে সেল করে দিই, তাহলে আমাদের লাভ তো হবেই না, উল্টো আরও লস হয়ে যাবে। আর আমাদের মনে হবে স্টক মার্কেটে সবার পয়সা লসই হয়। তো আমরা লসে সেল করব না, আমরা ধৈর্য ধরে ওয়েট করব। যদি আমাদের কাছে পয়সা থাকে, যদি স্টক আমাদের বাইংয়ের পর আরও 20% নিচে চলে আসে, আমরা অ্যাভারেজ করতে পারি আরও 3%। প্রথমে 30,000
3% ইনভেস্ট করেছি। আরও যদি 20% নিচে আসে, ভালো কোম্পানি, ফাইন্যান্সিয়াল ভালো আছে, বিজনেসের ফিউচারে ডিমান্ড আছে, তা আমরা আরও 20% নিচে আসলে আমরা এতে আরও 3% অ্যাভারেজ করতে পারি ইকুয়ালি। আর যদি আমাদের কাছে এখন তো পয়সা না থাকে আর, তাহলে আমরা পেশেন্সের সাথে, ডিসিপ্লিনের সাথে এটাকে হোল্ড করে রাখবো। তাহলে কিন্তু লং টাইমে আমাদের এর থেকে একটা ভালো রিটার্ন পাওয়ার চান্স আছে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে, আমরা লসের সেল করে বেরিয়ে যাবো না, নিচে আসলে আমরা ভয় পাবো না, এতে পেশেন্সের সাথে হোল্ড করে রাখবো। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যদি আমাদের স্টক মার্কেট থেকে সত্যি পয়সা বানাতে হয়, আদারওয়াইজ আমরা কিন্তু লস করবো, আর যেটা ম্যাক্সিমাম লোক করে থাকে। তো এইগুলো আমার নিজস্ব ভিউ, নিজস্ব মতামত, ওইগুলো কোনোটাই রেকমেন্ডেশন না, জাস্ট এক্সাম্পলের জন্য আর এডুকেশনের জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। নেক্সট নাম্বার 3, আমাদের মনে রাখতে হবে যে আমাদেরকে স্টক মার্কেটে সেই পয়সাটাই ইনভেস্ট করতে হবে যে পয়সাটা আমাদের নেক্সট 3 থেকে 4 বছর দরকার নেই। যেই পয়সাটা আমাদের সামনের বছর দরকার আছে বা 1-2 বছরের মধ্যে দরকার আছে, সেই পয়সাটাকে আমরা স্টক মার্কেটে ইনভেস্ট করব না, কারণ এটা স্টক মার্কেট, এফডি নয়। এটা নিচে চলে আসতে পারে, এতে ওপরে যেতে সময় লাগতে পারে। এখন অব্দি দেখা গেছে স্টক মার্কেটের যে সাইকেল, এটা 3-4 বছরের হয় ম্যাক্সিমাম। তো এর জন্য আমাদের মিনিমাম 3 থেকে 4 বছর যে পয়সাটা লাগবে না সেটা আমাদের ইনভেস্ট করতে হবে লং টাইমের জন্য। যেটা নেক্সট 1-2 বছরের মধ্যে লাগবে সেটা আমাদের ইনভেস্ট করা একদমই উচিত না। তাহলে হতে পারে যেই সময় আমাদের পয়সা লাগবে সেই সময় স্টক নিচে চলে আসতে পারে, তখন কিন্তু আমাদের লস হতে পারে বা লসের সেল করতে হতে পারে। তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তো এখানে আমরা সেই পয়সাটাই ইনভেস্ট করব যে পয়সাটা নেক্সট 3 থেকে 4 বছর আমাদের দরকার নেই। বাট এগুলো সবই আমার নিজের মতামত, এগুলো কোনোটাই বাই বা সেলের রেকমেন্ডেশন একদমই নয়। এগুলো সব এক্সাম্পলের জন্য আর এডুকেশনাল পারপাসে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকের জন্য এইটুকুই। যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে ইয়েস বলে জানাবেন, ইয়েস লিখে জানাবেন। আর যদি এরকম ভিডিও আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, টেক কেয়ার।